হ্যালো বাচ্চারা, তোমাদের জন্য কিন্তু আমি আবারও নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে না, আজকের টপিক হচ্ছে তোমাদের যে জীবনবিজ্ঞান সাবজেক্টটা আছে, জীবনবিজ্ঞান সাবজেক্টে তোমাদের যে ফুল রিভিশন, সেই রিভিশন কিন্তু আজকের এই ক্লাস হয়ে যাবে। অর্থাৎ জীবনবিজ্ঞান বইটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। পরীক্ষার আগের রাতে কিভাবে পড়বে এবং পরীক্ষার জন্য এখন কিভাবে পড়বে সেই কথা কিন্তু আমি জানিয়ে দেবো শেষের দিকে। তো প্রথমে সরাসরি চলে যাওয়া যাক যে এই বইটা কিভাবে শর্ট আউট করে নেওয়া যাক সেই জিনিসটায়। কারণ তোমাদের বইটা শর্ট আউট করা আগে দরকার, কারণ বই সম্পর্কে যদি তোমরা না চেনো, বইটাকে যদি না চিনতে পারো তাহলে কিন্তু মুশকিল। তো চলো সরাসরি চলে যাওয়া যাক মূল বিষয়। জীবনবিজ্ঞানে তোমাদের জানো যে আমি কিন্তু জীবনবিজ্ঞান তোমাদের ক্লাস করাই না, তোমাদের জীবনবিজ্ঞান ক্লাস করাই জাহিদ দাদা, কিন্তু তবুও তোমাদের জন্য আমি জীবনবিজ্ঞান শর্ট আউট করার জন্য নিয়ে চলে এসেছি। মূলত জীবনবিজ্ঞানে তোমাদের কিন্তু 5টা চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টারের মধ্যে মূলত ফার্স্ট চ্যাপ্টার থেকেই শুরু করি। চলো, ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে দেখো প্রথমেই রয়েছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা কাকে বলে? আচ্ছা, আমি বলার আগে বলে দিই, তোমরা কিন্তু বই নিয়ে নাও, সামনে বই নিয়ে নাও। যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো দাগাও, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু বোর্ড করবে। যে টপিকগুলো বলছি এই টপিকগুলো পরীক্ষার আগের রাতে একবার হলেও দেখে যাবে। যদিও পুরো বইটা আমি বলে দিচ্ছি, কিন্তু আলতু ফালতু কথা না, মেন জিস্ট যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমি নোট আউট করে দেওয়ার চেষ্টা করছি। চলো, 1 নম্বর চ্যাপ্টারে প্রথম রয়েছে সংবেদনশীলতা কাকে বলে সেটা দেখাবে, এবং যে বাহ্যিক উদ্দীপক এবং আভ্যন্তরীণ উদ্দীপক কাকে বলে তা তো আসে না, কিন্তু এর উদাহরণগুলো কিন্তু তোমরা দেখে নিও একবার হলেও। তো চলো, তারপরে যেটা রয়েছে জগদীশচন্দ্র বসু সেই যন্ত্রগুলো যেগুলো দিয়ে উদ্ভিদের প্রাণ আবিষ্কার করার চেষ্টা করেছিল, সেই যন্ত্রগুলোর নাম তোমরা দেখে যেও, যে কেসকোগ্রাফ, রেজোনাল রেকর্ডার এবং ইলেকট্রিক প্রোব, এই সমস্ত যন্ত্রের নাম দেখো। এবং তোমাদের ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ কাকে বলা হয়, কেন বলা হয় সেটা একটু দেখে নিও। তারপর রসস্ফীতি জনিত যে বক্রচলন যেটা রয়েছে লজ্জাপতি গাছে, সেটা দেখে নিও। তো চলো, তারপরে যেটা বলছি উদ্ভিদের চলন স্টার্ট হচ্ছে। এরপর থেকে উদ্ভিদের চলন কিন্তু 3 প্রকারে বিভক্ত: ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, ট্রপিক চলন। এর যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো দেখো এবং বৈশিষ্ট্যটা দেখে নিও। একবার করে সংখ্যাটা পড়ে নিও। মেন যেটা কথা সেটা হচ্ছে এর শ্রেণী বিভাগগুলো, যে ট্রপিক চলনের শ্রেণী বিভাগ, ন্যাস্টিক চলন এবং ট্যাকটিক চলন, এর যে মানে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগগুলো সংজ্ঞাটা এবং এক্সাম্পলটা দেখে নিও। কারণ যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেবে এবং এক্সাম্পল দিয়ে দেওয়ার পর বলবে যে না এটা কোন চলনের এক্সাম্পল, তো সেটা কিন্তু তোমরা কেয়ারফুলি দেখে নিও। কারণ ধরো আমি বললো যে পদ্ম ফুল, সেটা কোন ধরনের চলনের উদাহরণ, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে সেটা একটা মুশকিলের ব্যাপার। তাই যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগের সাথে সাথে তোমরা কিন্তু কি করো, এক্সাম্পলটা ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করো। তো তারপরে ট্রপিক চলন, ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, যে পার্থক্যটা তুলনা রয়েছে, তুলনা থেকে তোমরা কিন্তু পার্থক্য করে নেওয়ার চেষ্টা করো। এরপরে তোমাদের উদ্ভিদ হরমোন শুরু হয়। উদ্ভিদ হরমোন কাকে বলে, এর যে বৈশিষ্ট্যটা দেখে নিও। তারপরে প্রকারভেদ শুরু হয়, যে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, সেই হরমোনগুলোর উৎসগুলো, তাদের যে রয়েছে ভূমিকাগুলো, সেগুলো ভালোভাবে দেখো, কারণ ভূমিকাগুলো ইম্পর্টেন্ট। যে কোনো একটা হরমোনের নাম উল্লেখ করে দিয়ে তার কিন্তু ভূমিকা দিয়ে দেবে, যে অক্সিনের ভূমিকা লেখো। অনেক সময় এর পয়েন্ট তুলেও কিন্তু দিতে পারে, যে কোষ বিভাজনে, অগ্রস্ত প্রকটতা ইত্যাদি কাজে অক্সিনের ভূমিকা বা এর ভূমিকা, তাই ওই ভূমিকাগুলো দেখে নাও। তো তারপরে আমরা চলে যাবো কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন। এটা কিন্তু ইম্পর্টেন্ট হবে, তাড়াতাড়ি 5 স্টার মারো। কারণ কি বলে দেবে যে কৃত্রিম হরমোনের ভূমিকা কিন্তু জানতে চাইতে পারে। তো তারপরে প্রাণী হরমোনের পাঠ শুরু হয়। প্রাণী হরমোনের বৈশিষ্ট্যটা দেখে নেবে, প্রাণী উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কী আছে দেখে নিও। এবং প্রাণী হরমোন যেগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন অন্তঃকরা গ্রন্থি যেগুলো রয়েছে প্রাণী হরমোনের, অন্তঃকরা গ্রন্থি মানে ওই হাইপোথ্যালামাস, পিটিউটারি গ্রন্থি, এই যে একাধিক গ্রন্থিগুলো, এই গ্রন্থিগুলো থেকে খরিত হরমোনগুলোর ভূমিকা একবার হলেও দেখে নিও, একবার হলেও দেখো। আবার এরকমও কোশ্চেন আসতে পারে, যে কোনো একটা হরমোনের নাম বলে দিল এবং বললো যে এটা কোন গ্রন্থি থেকে খরিত হয়, তাই কেয়ারফুলি ওটা দেখে নেওয়ার চেষ্টা করো। মূলত তোমাদের এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি হাইপোথ্যালামাস, পিটিউটারি, থাইরয়েড গ্রন্থি এবং অগ্নাশয় গ্রন্থি, এই গ্রন্থি এবং অ্যাড্রিনালিন গ্রন্থি আর আরেকটা রয়েছে জনন গ্রন্থি, এই প্রত্যেকটা গ্রন্থির কাজ এবং খরিত যে হরমোন সেগুলো কিন্তু ভালোভাবে দেখে নিও। এর মধ্যে ছোট ছোট বেশ কিছু কোশ্চেন আছে, সেগুলো বলা আমি কীভাবে বলবো, এখন এত কোশ্চেন, প্রচুর কোশ্চেন রয়েছে। ওই যে গ্লুকাগন আর ইনসুলিনের যে বিপরীত ক্রিয়া, ওটা কিন্তু ভালোভাবে দেখে নিও, কারণ এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। থাইরয়েড গ্রন্থির ভূমিকাটা ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। এরপরে চলে যাব সরাসরি এই যে অন্তঃকরা গ্রন্থি দিয়ে খরিত হরমোনগুলো, এগুলোর কম ক্ষরণে আর বেশি ক্ষরণে কোন কোন রোগ আছে সেগুলো কিন্তু ঝটাপট দেখে নেওয়ার চেষ্টা করো। অন্তঃকরা বহিঃকরার মধ্যে পার্থক্য রয়েছে।
তারপরে যেটা রয়েছে মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউরনের গঠন। নিউরনের গঠন মানে চিত্রটা যেমন দেখবে তার পাশাপাশি বিভিন্ন অংশের কাজগুলো দেখে নিও। এরপরেই চলে যাব স্নায়ুর প্রকারভেদ। স্নায়ুর প্রকারভেদটা যে অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, মিশ্র স্নায়ু, সেগুলো কাকে বলে উদাহরণগুলো দেখে নিও। যে কোনো একটা উদাহরণ দিয়ে তোমাদের বলতে পারে যে এটা কোন শ্রেণীর উদাহরণ। দেখা গেলো বলে দিল যে না ভেগাস নার্ভ, ভেগাস নার্ভ বা ভেগাস স্নায়ু, বলে দিল কোন স্নায়ুর উদাহরণ, তখন কিন্তু তোমরা ফেসে যাবে, কারণ ভালোভাবে পড়ে নিতে হবে। তারপরে তোমাদের যেটা রয়েছে মস্তিষ্ক। মস্তিষ্কের ছবি কখনোই দেয় না, কিন্তু মস্তিষ্কের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো কিন্তু কাজ হিসাবে বা তাদের ভূমিকা হিসেবে অতি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে যেটা রয়েছে প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত ক্রিয়া, এটা কিন্তু চিত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট। চিত্রর জন্য তোমরা প্র্যাকটিস করো, দারুণভাবে ইম্পর্টেন্ট হতে পারে। তারপর মানব চক্ষুর যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেই অংশগুলোর কাজ কিন্তু তোমরা প্রত্যেকেই দেখো। কেন বলছি না ছবি, কারণ চোখের ছবি কিন্তু 2025-এ এসে গেছে, সেই জন্য আমি বলছি না, কিন্তু তবু একবার হলে দেখে যেও, কিন্তু কাজগুলো ইম্পর্টেন্ট। কারণ কি, যে জিনিসটা এসে গেছে সেই জিনিসটা অনেকে পড়ে না, ঠিক আছে, কিন্তু পড়ে না মানে কি, সেখান থেকে অন্য কোশ্চেন দেয়। ধরো তোমার একটা কোশ্চেন দিয়েছিল 5-এ, সেটা পরের বছরে 5-এ না দিলেও সেখান থেকে 1 বা 2 নাম্বারের কোশ্চেন দিতে পারে, তখন তোমার কিছু বলার থাকবে না। তো চোখের বিভিন্ন অংশগুলোর কাজ পড়ে নিও। তারপর চোখের উপযোজন এর যে ভূমিকাটা রয়েছে, যে চোখের উপযোজন কাকে বলে এবং দূরদৃষ্টি নিকট দৃষ্টির ক্ষেত্রে চোখের উপযোজন কিভাবে হয় সেটা দেখে নিও। তো চলো, তারপরে রয়েছে চোখের দৃষ্টির ত্রুটিগুলো, মায়োপিয়া, পটনোপিয়া, না মায়োপিয়া, হাইপারোপিয়া, এই যে যে সমস্যাগুলো, প্রেসবায়োপিয়া, এই সমস্যাগুলো কেন হয় এবং এই সমস্যার সমাধানের উপায় কি সেটা কিন্তু দেখে নিও। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গমন। সেই গমনের ক্ষেত্রে দেখো যে অ্যামিবার গমন, তারপর হচ্ছে সিলিয়ার গমন, তারপর হচ্ছে ফ্লাজেলার সাহায্যে ইউগ্লিনার যে গমন, এই গমনগুলো একবার হলে দেখে যাও। এখানে সাধারণত সলজেল মতবাদ যেটা, সেটা কিন্তু আসতে পারে, যে অ্যামিবার্ড চলনের ক্ষেত্রে সলজেল মতবাদ, ঠিক আছে। তারপরে মাছের গমনের ক্ষেত্রে মায়াটম পেশির ভূমিকা, এছাড়া তার যে পাখনাগুলো রয়েছে সে পাখনার ভূমিকা, এছাড়া পাখির উড্ডয়নে পাখনার ভূমিকা। তারপর মানুষের গমন কখনো আসে না, সেটা দরকার নেই, কিন্তু গমনের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে। কারণ রক্ষাকারী অঙ্গ হিসেবে হাত, লঘু মস্তিষ্ক, অর্ধবৃত্তাকার নালিকা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই সেগুলো দেখে নিও। তারপরে ছোট ছোট টার্ম কিছু রয়েছে, যে কবজা বা কপাট অস্থি সন্ধি, বল এবং সকেট অস্থি সন্ধি, এই টার্মগুলো 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 5 স্টার দিয়ে রাখো, মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু 5টা পয়েন্ট হচ্ছে ফিক্সর, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাপশন, রোটেশন ইত্যাদি যে টার্মগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো, এটা ছিল ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আমি এবার চলে যাবো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার মূলত জীবনের প্রবাহমানতা রয়েছে সেকেন্ড চ্যাপ্টার। এই জীবনের প্রবাহমানতা থেকে কোন কোন কোশ্চেন আসবে সেগুলো বলে দিচ্ছি ঝটাপট করে। তো চলো দাগাতে শুরু করো। ক্রোমোজোম কাকে বলে দাগাও, জিন কাকে বলে দাগাও, ছোট ছোট টার্ম হিসেবে দাগাও। তারপর হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ রয়েছে, অটোজোম, সেক্স ক্রোমোজোম, এদের সংখ্যাগুলো যেমন দেখবে, তার পাশাপাশি এদের কাকে বলে এবং কি ভূমিকা রয়েছে সেটা দেখে নিও। ক্রোমোজোমের সংখ্যা তোমরা প্রত্যেকেই জানো কি থাকে না, 46টা কিন্তু ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে থাকে। ক্রোমোজোমের গঠনটা এবং ছবিটা খুব ইম্পর্টেন্ট। ছবি কিন্তু ক্রোমোজোমের এবারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আর ছবির সাথে বিভিন্ন অংশগুলোর কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অংশগুলোর কাজ। এরপরে যেটা রয়েছে ডিএনএ আরএনএ। ডিএনএ আরএনএর কাজ যেমন ইম্পর্টেন্ট, তাদের গঠনের ক্ষেত্রে কোন কোন বেস রয়েছে, কোন কোন ক্ষার রয়েছে সেগুলো দেখে যাও, যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, এই সমস্ত ক্ষারগুলো দেখে যাও। তার পাশাপাশি গঠনটা কিরকম হয় দেখে নিও। আর ডিএনএ আরএনএর যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পার্থক্য রয়েছে, দেখে নিও। তারপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে কোষ বিভাজনে অংশগ্রহণকারী অঙ্গাণু যেগুলো রয়েছে তার ভূমিকা কিন্তু আসতে পারে, ঠিক আছে। এটা 5-এর জন্য দাগিয়ে রাখতে পারো, 5-এর জন্য না দিক 3-এর জন্য অবশ্যই দিতে পারে, ঠিক আছে। কোষ বিভাজনের তাৎপর্য রয়েছে, কোষ বিভাজনের প্রকারভেদ রয়েছে, অর্থাৎ কোষ বিভাজনের প্রকারভেদ দেখো, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, যেটা দিয়ে চ্যাপ্টার অ্যাকচুয়ালি আরম্ভ হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, উদাহরণ। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, উদাহরণ। তারপর হচ্ছে মিওসিস কোষ বিভাজন কাকে বলে, উদাহরণ। কোষচক্র কাকে বলে, কোষচক্রের বিভিন্ন দশাগুলো, কোন দশা কত ঘন্টা করে হয়, কোন দশার কি কি উপদশা আছে সেগুলো দেখো। এর মধ্যে ইন্টারফেস দশার যে উপদশাগুলো, অর্থাৎ G1 দশা, S দশা, G2 দশা, খুবই ইম্পর্টেন্ট দশা। মাইটোসিস দশা রয়েছে, সেই মাইটোসিস দশাটাই আবার বিস্তারিতভাবে অ্যানাফেজ, মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ করে দেওয়া আছে, যেগুলো চিত্রর জন্য যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি সেগুলো কিন্তু ব্যাখ্যাটাও ইম্পর্টেন্ট। যে বলে দিল ক্যারিওকাইনেসিসের যে ভাগগুলো প্রাণীদের ক্ষেত্রে, সেই ভাগগুলো উল্লেখ করে চিত্রসহ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষচক্রের গুরুত্বটা একবার হলে দেখে নাও। তারপরে সাইটোকাইনেসিস আছে, সেটা দেখে নিও। এরপরে যেটা রয়েছে মাইটোসিস, মিওসিস, এগুলো গুরুত্ব দেখেই নেবে।
কিন্তু মিওসিসের আন্ডারে মানে মিওসিসটা বিস্তারিতভাবে থাকলে ওটা পরীক্ষা আসে না, ওর ছোট ছোট টার্মগুলো দেখে নিয়েছে, মিওসিসের যে টার্মগুলো ছোট ছোট, যেরকম দেখো ডায়োড কাকে বলে, বাইভ্যালেন্ট কাকে বলে, সাইনাপসিস কাকে বলে, তারপর হচ্ছে ক্রসিং ওভার কি, তারপর হচ্ছে কায়াজমা গঠন কি, হলো ছোট ছোট করে দেখে নিও। মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্য রয়েছে। জননে ঢুকে গেলে দেখো জনন কিন্তু দুই ধরনের, যৌন জনন অযৌন জনন কাকে বলে, বৈশিষ্ট্য কি আছে। যৌন জনন অযৌন জননের মধ্যে সুবিধা অসুবিধা রয়েছে। অযৌন জনন এবার বিস্তারিতভাবে আরম্ভ হয়, সেখানে আবার বিভাজন, কর্কটগম, খণ্ডীভবন, পুনরুৎপাদন, রেণু উৎপাদন সেগুলো রয়েছে। তাদের ভূমিকা দেখো, এক্সাম্পল দেখো, কারণ যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বলে দিতে পারে যে এটা কাদের ক্ষেত্রে দেখা যায়। দেখা গেলো তোমাদের বলে দিতে স্পঞ্জ বা হাইড্রা, এটা কোন অযৌন জনন পদ্ধতিতে তাদের জনন সম্পন্ন করে, তখন কিন্তু মুশকিল। এবার অঙ্গজ বংশ বিস্তারের ক্ষেত্রে এগুলো উদ্ভিদের পার্ট, এখানে অঙ্গজ বংশ বিস্তারের যে প্রাকৃতিক অঙ্গজ বিস্তার এবং কৃত্রিম অঙ্গজ যে বংশ বিস্তার সেটা কিন্তু দেখে নিও, কারণ এর ভূমিকা কিন্তু আসতেই পারে। এরপরে এর আন্ডারে ছোট ছোট কিছু টার্ম, যখন দেখো আমি টার্মগুলো দাগাও, মাইক্রো প্রোপাগেশন কি, টোটিপোটেন্সি কি, অনুবিস্তারণ কাকে বলে, এক্সপ্লান্ট কি, ক্যালাস কাকে বলে, তারপর এমব্রিয়য়েড কি, এই সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো যৌনক্রম রয়েছে, ফার্নের যৌনক্রম রেখাচিত্র খুব ইম্পর্টেন্ট, 5-এর জন্য দারুণ ইম্পর্টেন্ট রেখাচিত্র, দাগিয়ে ফেলো। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া 5-এর জন্য দারুণ ইম্পর্টেন্ট, এখনই দাগাও। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, তার সেটা কিন্তু আবার ছবি হিসাবে, যে ছবিটা সেই ছবিটাও কিন্তু চিত্র হিসাবে যেমন দিতে পারে, তার পাশাপাশি প্রশ্নের মধ্যেও কিন্তু দিতে পারে। স্বপরাগযোগ ইতর পরাগযোগ কাকে বলে, এক্সাম্পল এবং পার্থক্য, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখবো বৃদ্ধি বিকাশ কাকে বলে, পার্থক্য, বৃদ্ধির ধাপ, বিকাশের ধাপ। নর্মালি বৃদ্ধির যে ধাপগুলো রয়েছে মানে কোষ বিভাজন দশা, কোষের আকার বৃদ্ধি দশা, কোষ বিভেদন দশা, সেই দশাগুলো কিন্তু উল্লেখ করতে বলতে পারে। এই ছিল তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার। চলে যাবো 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার তোমরা প্রত্যেকেই জানো, বংশগতির চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমরা মেন্ডেলিভের চ্যাপ্টার নামে চিনতাম, যে মেন্ডেলিভ ছাড়া এই চ্যাপ্টার কিন্তু অসম্পূর্ণ, ঠিক আছে। সেই হিসাবে মেন্ডেলিভ তার যে ভূমিকাগুলো রয়েছে চ্যাপ্টার সেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে মেন্ডেলিভ কীভাবে কাজ করে। আচ্ছা পরপর আসি তাহলে বেশি ভালো হবে। বংশবিস্তার বা বংশগতি কাকে বলে, বংশগতিবিদ্যার জনক কাকে বলছে, এগুলো শর্ট কোশ্চেন বলে দিচ্ছি। জিনোম কাকে বলে, এগুলো দেখবে। তারপর হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন কাকে বলে, পরিব্যক্তি বা ভ্যারিয়েশন কাকে বলে। এই যে ভ্যারিয়েশন সেটার আবার 2 ভাগে বিভক্ত, এই বিভক্ত যে পার্টগুলো রয়েছে, আচ্ছা পার্টগুলো কিন্তু তোমরা দেখে নেবে, এবং সেই সাথে পার্টগুলো যেমন দেখে নেবে আর সেই সাথে তোমরা চেষ্টা করবে তার এক্সাম্পলগুলো দেখে নেওয়ার, ঠিক আছে। এরপর বংশগতি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, যে শব্দগুলো কিন্তু তোমরা মানে প্র্যাকটিস করার চেষ্টা করবে। অর্থাৎ দেখো আমি বলে দিচ্ছি যে লক্ষণ কাকে বলে, অ্যালিল কাকে বলে, লোকাস কাকে বলে, বংশগতির একক কাকে বলে, এক সংকর জনন কি, দ্বিসংকর জনন কি, সমসংকর কি, বিষম সংকর কি, সংকরায়ন কি, বিশুদ্ধ বা খাঁটি জীব কি, সংকর জীব কি, এই যে টার্মগুলো, এই প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট। সংকর জীব কাকে বলে, জনিত্রী জনকী, প্রথম অপত্য জনকী, দ্বিতীয় অপত্য জনকী, প্রকট বৈশিষ্ট্য কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, সব কটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, সব কটা পড়ে যাও একবার হলেও। মটর গাছের ওপর মেন্ডেলিভের কাজ, মেন্ডেলিভ কেন সাকসেস পেয়েছিল, সফলতা কেন লাভ করেছিল, অর্জন করেছিল সেটা, এবং মেন্ডেলিভের যে ইয়েটা তৈরি করেছিল তোমাদের যে বক্সটা, মানে প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বক্সটা দেখে যাও একবার হলেও দেখো। তারপরে চেকারবোর্ড যেটা গঠন করতে দেয়, যে না সাদা গিনিপিগ, কালো গিনিপিগের যে সংকরায়ন, লম্বা গাছ বেটে গাছের মধ্যে সংকরায়ন, তারপর হচ্ছে মানে অ্যাকচুয়ালি যে সংকরায়নগুলো রয়েছে সেই সংকরায়ন মানে মূলত এক সংকর জননের ক্ষেত্রে 2টো সংকরায়ন আছে, একটা প্রাণীদের ক্ষেত্রে আর একটা উদ্ভিদের ক্ষেত্রে। দ্বিসংকর জননের ক্ষেত্রেও 2টো টার্ম আছে, একটা প্রাণীর একটা উদ্ভিদের, তাদের আবার চেকারবোর্ড আছে, ভালোভাবে দেখে যাও। একটা হলেও দিতে পারে। যদি এখান থেকে চেকারবোর্ড না দেয় তাহলে কোথা থেকে দেবে, তাহলে চেকারবোর্ড কিন্তু দেবে মানুষের লিঙ্গ নির্ধারণের ওখানের যে চেকারবোর্ডটা আছে বড় কোশ্চেন হিসাবে দিতে পারে। যদি তাও না দেয় তাহলে সাধারণ জিন ঘটিত রোগ মানে কি থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, চেকারবোর্ড সেখান থেকে পাবেই। যদি না পাও তাহলে তার সংজ্ঞা পাবে, যদি না পাও লক্ষণ পাবে, যদি না পাও রোগের কারণ কিন্তু পাবে, ঠিক আছে। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এসে গেলেও একবার দেখো। তারপরে হচ্ছে মেন্ডেলিভের যে অসম্পূর্ণ প্রকটতা, মেন্ডেলিভের অসম্পূর্ণ প্রকটতা বলবো না, অ্যাকচুয়ালি অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, তার উদাহরণ দাও, তার ইস্টুটা অনুপাতটা দাও। তাদের ক্ষেত্রে এটা হয় মানে তোমার সন্ধ্যামালতী গাছ বা ইত্যাদি, যাই হোক না কেন এক্সাম্পলটা খুব ভালোভাবে দেখে নাও। দেখো চ্যাপ্টার কিন্তু এখানে আবারও এটা ক্লোজ হতে যাচ্ছে, তার আগে আরেকটা টার্ম পড়ে নাও, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম, সেটা আছে জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং কাকে বলে। 3-এর জন্য মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে।
চলে যাবো 4 নম্বর চ্যাপ্টার, অভিব্যক্তি অভিযোজন। এই অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার দারুণ চ্যাপ্টার। অভিব্যক্তি কাকে বলে, অভিযোজন কাকে বলে তা তো পড়বেই। এর পাশাপাশি যে পৃথিবীর সৃষ্টির যে মতবাদ বা প্রাণ সৃষ্টির যে মতবাদ, যেটা হচ্ছে ওপারেন হ্যালডেনের মতবাদ, সেই মতবাদটা কিন্তু 5-এর জন্য ইম্পর্টেন্ট মতবাদ। সেই মতবাদটা কিন্তু তোমাদের একবার হলেও কিন্তু দেখে যেতে হবে। যদি 5-এর জন্য না মনে হয় যে না আসবে না, আমার মতো 5-এর জন্য এই কোশ্চেনটা বিগত বছরে কোনো দিন তেমনভাবে দেখা যায়নি, তো তবুও তোমরা ছোটো ছোটো টার্মগুলো পড়বে যে হট ডাইলিউট স্যুপ কাকে বলছে, তপ্ত লঘু স্যুপ কাকে বলছে, এছাড়া বায়োজেনি কাকে বলছে, এছাড়া মাইক্রোস্পিয়ার কি, সিডনি ফক্স মাইক্রোস্পিয়ার জনিত যে তত্ত্ব দিয়েছিল সেই তত্ত্বটা কী রয়েছে, ইউক্যারিওটিক কোষের আবির্ভাব কবে হয়, সালগুলো দেখে নিও, মানে সময়টা দেখে নিও কত বিলিয়ন বছর আগে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে অর্থাৎ যে উরে মিলার পরীক্ষা, সে উরে মিলার পরীক্ষাটা দেখে নিও, কারণ উরে মিলার পরীক্ষায় যে যৌগগুলো উৎপন্ন হয়েছিল তাদের অনুপাত যেমন চায়, তাদের নাম যেমন চায়, উরে মিলার পরীক্ষা কী প্রমাণ করার চেষ্টা করেছে সেটা যেমন চায়, উরে মিলার পরীক্ষার সীমাবদ্ধতা কী ছিল, গুরুত্ব কী ছিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলোই পড়বে রাতে, পরীক্ষার আগের দিন রাতে একবার হলেও এগুলো দেখে যাবে। আমি এগুলো অ্যাকচুয়ালি ওই দিন পড়া মুখস্থ করার জন্য না, পড়বে এখন, এগুলো এখন পড়ো, এখন পরীক্ষার আগের দিন জাস্ট চোখ বোলাবে, ইস্টুগুলো দেখে যাবে, সালগুলো দেখে যাবে, নামগুলো দেখে যাবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 5-এর জন্য দাগাও, সেটা হচ্ছে অভিব্যক্তির গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ রেখাচিত্রের মাধ্যমে যেটা দেখানো আছে সেইটা। এছাড়া অভিব্যক্তির মুক্ত ঘটনাবলীর মধ্যে ল্যামার্কের মতবাদ এবং ডারউইনের মতবাদ খুব ইম্পর্টেন্ট, সেগুলো তাদের মতবাদের আন্ডারে আবার যে সিদ্ধান্তগুলো রয়েছে বা প্রতিপাদ্য বিষয়গুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাদের আবার বেশ কিছু সমালোচনা রয়েছে, সেগুলো অতটাও দরকার নেই, ঠিক আছে। ডারউইনের মতবাদের সমালোচনা, সীমাবদ্ধতা ইত্যাদি রয়েছে। এবার অভিব্যক্তির সাপেক্ষে যে প্রমাণগুলো অর্থাৎ জীবাশ্মের প্রমাণ, ঘোড়ার বিবর্তনের প্রমাণ, তুলনামূলক শারীরবৃত্তীয় প্রমাণ, মানে যেখানে অ্যাকচুয়ালি ওই যে তোমার সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার সমসংস্থ অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গর মধ্যেও আবার যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। যে একটা অঙ্গের নাম উল্লেখ করে দিল, তোমাদের বলে দিল যে এটা কোন অঙ্গের উদাহরণ, বলে দিল যে না আমি বলছি, বলো হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এইগুলো দেখো, এগুলো অ্যাকচুয়ালি কী হয়, তোমাদের যে সমস্ত অঙ্গ তারা এই যে অঙ্গগুলো এগুলো নিয়ে থাকে। এবার সেই হিসাবে তোমাদের বলে দিল যে না বাদুড়ের ডানা, সিল, তিমি, এই ইত্যাদি নাম দিয়ে দিল উদাহরণগুলো, বললো এদের মধ্যে কোন কোন অঙ্গ দেখা যায়, সমস্ত না সমবৃত্তীয় অঙ্গ দেখা যায়। এরপরে দেখবে নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে, কার কোন নিষ্ক্রিয় অঙ্গ, কোনটা বিলুপ্ত হয়ে গেছে, কোনটা এখানে জীবিত, সেগুলো দেখে নিও। যে মানুষের চোখের নেক্রিটিডিয়াম পর্দা, এছাড়া অ্যাপেন্ডিক্স, ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্স, সেগুলো কিন্তু রয়েছে অবশ্যই। তাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন চিত্র সহ তার বিবর্তন দেখাতে হবে, অর্থাৎ হৃৎপিণ্ডের ছবিগুলো পরপর রাখতে হবে, যেন মাছিদের ক্ষেত্রে, উভচরের ক্ষেত্রে, সরীসৃপের ক্ষেত্রে এবং পক্ষী বা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে যে হৃৎপিণ্ডের গঠনটা রয়েছে সেটা কিন্তু চিত্র সহ তোমাদের দেখাতে হতে পারে। সেটা কিন্তু চিত্রটাও যেমন দেখবে, ব্যাখ্যাটাও দেখে নিও। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা তুলনামূলক ভ্রূণতত্ত্ব। ভ্রূণতত্ত্বগুলোর সাহায্যে অর্থাৎ বিভিন্ন প্রাণীদের যে ভ্রূণ একটা সময় একই ছিল, যেটাকে অ্যাকচুয়ালি কী বলা হয় না, জাতিজনী জীবজনীর পুনরাবৃত্তি ঘটায়, ঠিক আছে। এটা বায়োজেনিক সূত্র নামেও বিশেষ পরিচিত, ঠিক আছে। মানে হচ্ছে অন্টোজেনি, এটা কি আছে, যাই হোক ইংলিশ টার্মটা তোমাদের দরকার নেই, যেটা বলছে জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়, এই টার্মটা কিন্তু তোমরা অবশ্যই, মানে এটা কিন্তু ওই তুলনামূলক ভ্রূণতত্ত্বের আন্ডারে পড়ে, এটা কিন্তু তোমরা জেনে যেও, কারণ বলে দিতে পারে বায়োজেনিক সূত্র কাকে বলে, ঠিক আছে। চলো এরপরে যেটা রয়েছে অভিযোজন, আমি তো আগেই বলে দিয়েছি অভিযোজনের সংজ্ঞা। এবার অভিযোজনকে আবার বেশ কিছু ভাগে বিভক্ত করছে, মানে অঙ্গ সংস্থানগত অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন এবং সেই সাথে আচরণগত অভিযোজন। এদের আন্ডারে আবার বেশ কিছু উদাহরণ রয়েছে, সেই উদাহরণগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, যে ক্যাকটাসের অভিযোজন, রুই মাছের অভিযোজন, তারপরে পায়রার যে অভিযোজন সেটাও কিন্তু অবশ্যই রয়েছে। এছাড়া সুন্দরী গাছের অভিযোজন রয়েছে, এছাড়া সুন্দরী গাছের পাশাপাশি উটের অভিযোজন তো অবশ্যই রয়েছে। আচরণগত, শিম্পাঞ্জি যে আচরণ করে, দারুণ আচরণ করে শিম্পাঞ্জি, সেই শিম্পাঞ্জির আচরণ তোমরা দেখে যেও, যে কিভাবে তারা মাছ ধরে, কিভাবে তারা উইপোকা শিকার করে, কিভাবে নিজেদের ব্যথা তারা নিজেরাই সারায়, ঠিক আছে। তো চলো এরপরে আমরা চলে যাবো। তার আগে মৌমাছি তো তোমাদের বলাই হয়নি, মৌমাছি কিন্তু তারা নৃত্য প্রদর্শনের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে দারুণভাবে, ঠিক আছে, সেইটা কিন্তু তোমরা দেখে নিও। চলো নেক্সট চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টারে চলে আসে যাক, এইটাই কিন্তু ফাইনাল চ্যাপ্টার।
যেটা পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ সম্পর্কে লেখা আছে। প্রথম কোশ্চেন, নাইট্রোজেন চক্র কাকে বলে এবং নাইট্রোজেন চক্র অ্যাকচুয়াল চক্র যেটা রেখাচিত্রের মাধ্যমে সেটা কিন্তু দেখাতে হতে পারে, তাই ভালোভাবে নাইট্রোজেন চক্র অ্যাকচুয়াল চক্রটা দেখে নাও। ঠিক আছে, নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপগুলো রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন স্থিতিকরণ দশা, নাইট্রোজেনের মাটিতে নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ, তারপর জীবদেহ থেকে নাইট্রোজেন আবার মাটিতে যাবে, আবার মাটি থেকে নাইট্রোজেন পরিবেশে ফিরে যাবে, অর্থাৎ পরিবেশ থেকে জীবদেহে ঢুকলো, জীবদেহ থেকে গেল মাটিতে, না সরি, পরিবেশ থেকে আসলো মাটিতে, মাটি থেকে দিকে আসলো জীবদেহ, জীবদেহ থেকে আবার মাটিতে, মাটি থেকে আবার পরিবেশে। এই যে ধাপটা, এই ধাপটা কিন্তু তোমাদের পড়তে হবে। এর মধ্যে যে আবদ্ধকরণ বা স্থিতিকরণ সেটা আবার দুটোকে বিভক্ত, নাকি প্রাকৃতিক আবদ্ধকরণ আর শিল্পজ আবদ্ধকরণ। প্রাকৃতিক আবদ্ধকরণ আবার বিভিন্ন প্রাণীদের দ্বারা হয়ে থাকে বা বিভিন্ন জীব দ্বারা হয়ে থাকে, সেটা আবার তোমাদের আলাদাভাবে জানতে হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখো, তোমরা যে মাটিতে পুনর্প্রবেশ যেটা নাইট্রোজেনের, তার মধ্যে বেশ কিছু টার্ম রয়েছে, অর্থাৎ অ্যামিনোফিকেশন, নাইট্রিফিকেশন, এছাড়া ডিনাইট্রিফিকেশন। এই যে টার্মগুলো কাকে বলে এবং তার উদাহরণ কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। উদাহরণ মানে কি, কোন ব্যাকটেরিয়ারা এতে অংশগ্রহণ করে সেটা দেখে নিও। এছাড়া নাইট্রোজেন চক্রের গুরুত্ব রয়েছে। চলো, এরপরে বিভিন্ন দূষণজনিত ফলাফল রয়েছে, বায়ু দূষণের ফলাফল বা বায়ু দূষণ কাকে বলে, জলদূষণ কি, জলদূষণের ফলাফল, মাটি দূষণ কি, মাটি দূষণের ফলাফল। দরকার নেই, একবার পড়ে যাও তাতেই চলে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আবারও পেয়ে গেছি, ক্রমবর্ধমান জনসংখ্যা যে বৃদ্ধির সমস্যা সেটা, অর্থাৎ জনসংখ্যা যে ক্রমাগত বেড়ে চলেছে তার যে সমস্যা কী কী সৃষ্টি হচ্ছে সেগুলো। এখানে তোমাদের মোটামুটি 8 থেকে 10টা পয়েন্ট তোমরা বইতে পেয়ে যাবে। মোটামুটি 6টা পয়েন্ট তোমরা ভালোভাবে রেডি করো, 6টা পয়েন্ট ভালোভাবে রেডি করো। ঠিক আছে, এরপরে তোমাদের পরিবেশের সমস্যার ফলে যে সমস্যাগুলো স্বাস্থ্যে সৃষ্টি হচ্ছে, ফুসফুসের রোগ, ক্যান্সার ইত্যাদি, সেগুলো কিন্তু দেখে যাও। কারণ ফুসফুসের রোগ কাকে বলে, অ্যাজমা কাকে বলে, হাঁপানি কাকে বলে, ব্রঙ্কাইটিস কাকে বলে, এদের লক্ষণ আসতে পারে, এই রোগের কারণ আসতে পারে, এই রোগ সৃষ্টি হয় কেন সেটা তো আমি বললামই কারণ হিসাবে, সেটা কিন্তু অবশ্যই আসতে পারে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ, সেখানে জীববৈচিত্র্য কাকে বলে, এর সংরক্ষণের উপায় কি আছে এবং জীববৈচিত্র্যের গুরুত্ব কি আছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, জীববৈচিত্র্যের গুরুত্ব কি, না খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা। এই যে টার্মগুলো, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র বড় কোশ্চেনের জন্য যেমন নয়, তার পাশাপাশি মানে ছোট ছোট টার্ম হিসাবে দিতে পারে। যেমন বললো জীববৈচিত্র্যে অর্থনৈতিক গুরুত্ব কি আছে, তখন সেখানে অর্থনৈতিক গুরুত্বগুলো আলাদাভাবে উল্লেখ করতে হবে, গাছের নাম দিয়ে, যে পাইন গাছ আমাদের এই করে, অমুক এই করে, অমুক প্রাণী এই করে, সেইভাবে তোমাদের উল্লেখ করতে হবে। এরপর জীববৈচিত্র্যের হটস্পট যেটা রয়েছে, সেই হটস্পটের শর্ত কি আছে, কোথায় কোথায় জীববৈচিত্র্য হটস্পট রয়েছে। দেখো, ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে জীববৈচিত্র্য হটস্পট কিন্তু রয়েছে। সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কোন কোন এক্সেপশনাল প্রাণী পাওয়া যায় যেটা অন্য জায়গায় পাওয়া যায় না, সেটা কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। হ্যাঁ, ঠিক আছে, যেমন লায়ন টেড ম্যাকাক কোথায় পাওয়া যায় বলে দিল, ওরাং ওটাং কোথায় পাওয়া যায়, ঠিক আছে, সুন্দারল্যান্ড কিসের জন্য বিখ্যাত, এরম বলে দিতে পারে। এরপর আবারও পেয়ে গেলাম 5-এর জন্য দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের হ্রাস। জীববৈচিত্র্য কেন হ্রাস পাচ্ছে, ঝটাপট তোমরা কিন্তু রেডি করে নাও, কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে কিন্তু আসতে পারে। বেশ কিছু পয়েন্ট রয়েছে, তার মধ্যে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ থেকে আবারও ছোট ছোট টার্ম হিসাবে, ছোট ছোট পয়েন্ট হিসাবে কিন্তু তোমাদের আসতে পারে। যে দেখা গেল, বললো যে মরিশাস দ্বীপে যে ডোডো পাখি সেটা উধাও হয়ে যাচ্ছে কেন, পুকুর নদী নালাগুলোতে ক্রমাগত কচুরিপানার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কেন। এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তবুও সরাসরি কোশ্চেন এখন হয় না, আর যেরকম এখন কোশ্চেন দেয় টেকনিক্যালি, যে দেখা গেলো বললো যে তুমি একদিন নৌকায় করে সমুদ্রে দেখা গেলো ঘুরতে গেছো, এখন এই মুহূর্তে তোমাদের নৌকায় ফুটো হয়ে জল ঢুকে গেছে নৌকায়, তুমি সমুদ্রের তলায় ডুবে যাচ্ছ। সমুদ্রের তলায় ডুবে যেতে যেতে তুমি যখন জলের তলায় যাবে, তখন তুমি জীববৈচিত্র্যের কোন কোন পার্থক্য লক্ষ্য করবে। অর্থাৎ সমুদ্রের তলায় তুমি ডুবছো, এই সময় তুমি যে প্রাণীগুলো জলের তলায় দেখবে, তাদের মধ্যে জীববৈচিত্র্যগত পার্থক্য কী কী আছে সেগুলো তোমাদের এখন দেখতে হবে। মানে কীরকম মারাত্মক কোশ্চেন একটু ভেবে দেখো, যে তুমি ডুবছো তখন তুমি কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করছো, তুমি বলো। তুমি সুন্দরবনে ঘুরতে গিয়ে মা বাবার থেকে হারিয়ে গেছো জঙ্গলের মধ্যে, এখন সুন্দরবনে যে সমস্যাগুলো যেগুলো সৃষ্টি হয়েছিল, সেই সমস্যাগুলো এখন তোমাকে কীভাবে প্রভাবিত করবে, তুমি এখন লেখো। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন। তোমরা তো পুলিশের কাছে যাচ্ছ না, আগে তোমার সমস্যার সমাধান করছো, সমস্যার কারণগুলো খুঁজছো, সমস্যা কেন সৃষ্টি হচ্ছে, এই ধরনের কোশ্চেন এখন আসে। তাই সেই হিসাবেই পড়ো, মানে লাস্ট চ্যাপ্টার থেকে এই ধরনের এক্সপেরিমেন্টাল কোশ্চেন আমি দেয়, এটা বলি।
তারপরে এই যেটা রয়েছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে সুন্দরবনের পরিবেশগত কি কি সমস্যার সৃষ্টি হয়, এই সমস্যাগুলোর যেটা আমি বললাম অ্যাকচুয়ালি, সেই সমস্যাগুলো কি কারণে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। মানে দেখো নগরায়ন যে ধ্বংস হচ্ছে সেইটা, তারপর লবণাম্বুদ ধ্বংস হয়ে যাচ্ছে সেটা, স্বাদু জল এর পরিমাণ কমে যাচ্ছে, নোনা জল বেড়ে যাচ্ছে যে কারণে স্বাদু জল কম পরিমাণে মানে মানুষ গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, এই যে একাধিক কারণ। যারা চোরা শিকারের পরিমাণ বেড়ে গেছে, যে বন্যপ্রাণী যেগুলো রয়েছে সেই বন্যপ্রাণীগুলোর সংখ্যা কমে যাচ্ছে, এই যে সমস্যা এগুলো কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। এরপর জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ রয়েছে। এর মধ্যে ইনসিটু সংরক্ষণের আবার বেশ কিছু শ্রেণীবিভাগ রয়েছে, যেমন হচ্ছে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষণ, বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো। আবার এক্সিটু সংরক্ষণ, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রোয়া সংরক্ষণ এগুলো। এবার এগুলো কাকে বলে যেমন জানবে, এর উদাহরণগুলো জানার চেষ্টা করবে, মানে কোথায় কি অবস্থান করছে। দেখো তোমাদের বলে দিল জলদাপাড়া কিসের উদাহরণ, অর্থাৎ জলদাপাড়া কোন ইনসিটু সংরক্ষণের উদাহরণ, ঠিক আছে, এইভাবে বলতে পারে। আবার বলতে পারে একটা অভয়ারণ্যের উদাহরণ দাও যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, এরকম বলতে পারে। তাই সেই হিসাবে এটা ভালোভাবে এটা বোঝার চেষ্টা করে নাও, এক্সিটু সংরক্ষণ থেকেও সেম আসতে পারে, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন হচ্ছে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, এটা তোমরা কিন্তু কমেন্টে জানাও যে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা, ঠিক আছে। তারপরে দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি কোথায় অবস্থান করছে এটাও কমেন্টে জানাও, ঠিক আছে। ক্রায়ো সংরক্ষণের কিছু কিছু টার্ম এগুলো মনে রাখবে, -176 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তরল নাইট্রোজেন, এগুলো খুবই মাথায় রাখার বিষয়। ইনসিটু এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য রয়েছে। তারপর JFM এবং PBR এর ভূমিকা রয়েছে, অর্থাৎ বন সংরক্ষণ বা বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের ভূমিকা তোমরা একটু ভালোভাবে দেখে যাবে। এরপর রয়েছে বেশ কিছু প্রাণীর নাম উল্লেখ করে দেবে, জীববৈচিত্র্য এর থেকে এই যে প্রাণীগুলো এরা কিন্তু বিলুপ্ত হওয়ার মুখে পড়েছে, এবার তাদের তাদের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ কি আছে সেইগুলো, এবং সরকারের এর মানে জন্য কি কি প্রচেষ্টা নিয়েছে। মানে বাঘ হারিয়ে যাচ্ছে, এখন বাঘ হারালো কেন এবং সরকার কি করলো, সরকার কি করেছে, কিছু করেছে, করলে লিখে দেবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। বাঘ যেমন রয়েছে, গন্ডার তেমন রয়েছে, সিংহ রয়েছে এবং তার পাশাপাশি রেড পান্ডাও কিন্তু রয়েছে। এবার এখান থেকে ছোটো ছোটো কোশ্চেন দিতে পারো, বলে দিল যে না সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে কোন বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র রয়েছে, বা বলে দিল একটা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের নাম বলো, বা বলে দিল একটা সিংহ সংরক্ষণ কেন্দ্র রয়েছে ভারতবর্ষের এমন জায়গায়, সেটা কিন্তু বলো। তো চলো আজ এটা ছিল লাস্ট চ্যাপ্টার তোমাদের ক্লোজ হয়ে গেল। তো জীবন বিজ্ঞানের এই যে আমি সাজেশনটা দিয়ে দিলাম বা এই যে রুট ম্যাপটা দিয়ে দিলাম, এটা ফলো করো। এই যে টার্মগুলো যেগুলো বললাম এগুলো পড়ার চেষ্টা করো বেশি করে, এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। আর পরীক্ষার আগের দিন এগুলোই একবার করে রিভাইজ করো, অতি দ্রুত রিভাইজ করবে, মানে পরীক্ষা দিয়ে বাড়ি আসলে কিনা সাথে সাথে কিছু খেয়ে একটুখানি চোখ বন্ধ করে সাথে সাথে এটা রিভাইজ করে নেবে, কারণ সময় কম। রিভাইজ করে নেওয়ার পরে রাতের দিকে তোমরা কি করবে, চিত্রগুলো আরেকবার করে প্র্যাকটিস করা শুরু করবে, অর্থাৎ যে চিত্রগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো একবার নিজে হাতে আঁকবে, ঠিক আছে। আর 5 নম্বরের যে কোশ্চেনটা তোমার মনে হচ্ছে যে তুমি পারবে না, সেটা একবার হলে লিখে যাও, দেখে হলে লিখে যাও, মানে দেখে দেখে লোক বাড়িতে, ওখানে পরীক্ষার সময় গিয়ে যেটুকানি মনে থাকবে সেটুকানি লিখে দেবে। আর কোনো কোশ্চেন যদি তোমার মনে হয় যে না ভুল হয়েছে, তখন তোমরা কি করবে বলো তো, ধরো একটা কোশ্চেন, দুটো কোশ্চেন অরে আছে, একটা কোশ্চেন তুমি লিখেছো আর একটা কোশ্চেন পারবে না। এবার যেটা তুমি লিখেছো সেটা তোমাদের মনে হচ্ছে যে না ভুল হচ্ছে, তখন আর একটা কোশ্চেনের তো পারবে না, তাহলে তখন তোমরা কিন্তু ওই কোশ্চেনটা কেটে দিও না, ওটা ওরকমই রেখে দাও। তোমাদের যদি 5 থাকে, ধরো 5 নাম্বারের কোশ্চেন ধরলাম, তাহলে তোমরা লিখে দাও। যদি ভাগ্য ভালো থাকে, যদি এক্সামিনার কোশ্চেনটা না পড়ে, তাহলে তো 5-এ তোমরা 4 বা 5 এরকম 4.5 পেয়ে যাবে। আর যদি পরে 1 হলেও তোমাদের দিতে পারে। তাই সেই হিসাবে কোনো কোশ্চেনই কেটো না, সব সাবজেক্টের কথাই বলছি, কোনো কোশ্চেন কেটো না, সব কটা কোশ্চেন ভালোভাবে কেয়ারফুলি পড়ে যাওয়ার চেষ্টা করো। তো চলো আজ এই পর্যন্তই। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, কারণ আমি শুধু জীবনবিজ্ঞান নয় অন্যান্য সাবজেক্টের জন্য এরকম ভিডিও নিয়ে আসছি, যে কোন কোন শব্দগুলো, কোন কোন চ্যাপ্টারগুলো, কোন কোন জায়গাগুলো ভালোভাবে পড়তে হবে। তো চলো টাটা, আজ এই পর্যন্তই রইল।